আসসালামু আলাইকুম। হঠাৎ করে লাইভে আসলাম। এই মুহূর্তে অফিসে আছি। অফিস 10 মিনিটের মধ্যে আছে, হয়তো 10 মিনিট বা 15 মিনিটের মধ্যে বেরিয়ে যাব। তো ভাবলাম আপনাদের সাথে একটু আলোচনা করা উচিত এবং আপনাদের কিছু ব্যাপার জানানো উচিত। এই জন্য হঠাৎ করে লাইভে আসলাম। তা আপনারা এই মুহূর্তে যারা লাইভে যুক্ত হয়েছেন ইতিমধ্যে, যারা আমাকে দেখতে পাচ্ছেন, আমার কথাগুলো শুনতে পাচ্ছেন, অনুগ্রহ কেউ একজন কমেন্টস করে জানাবেন সব ঠিক আছে। ভাই ধন্যবাদ। সাইদ রানা, কথা শোনা যায় ক্লিয়ার, ধন্যবাদ। আরিয়ান মাসুদ ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক অত্যন্ত ভালো রেখেছে। একটু শারীরিক অসুস্থ, সবাই দোয়া করবেন যেন দ্রুত সুস্থ হয়ে যায়। তো আসলে যে কারণে মূলত লাইভে আসা, আমরা এখন লাইভে আসলাম, খুব বেশি বিষয় নিয়ে আলোচনা করব না, জাস্ট দুটি বিষয় নিয়ে আলোচনা করব। একটি হচ্ছে নবম পে স্কেল এবং আরেকটি হচ্ছে যে আমাদের আউটসোর্সিং কর্মচারী আমরা যারা আছি, তাদের খুব দ্রুত সময়ের মধ্যে কি কি সমস্যা আসলে হতে যাচ্ছে, কি কি পরিবেশ পরিস্থিতি ফেস করতে হবে, এই সংক্রান্ত বিষয় নিয়ে আসলে মূলত আলোচনা করব। তো আপনারা যারা লাইভে যুক্ত আছেন, অনুগ্রহ করে লাইভটিকে সবাই শেয়ার করে দিবেন। আপনার শেয়ারের মাধ্যমে বাংলাদেশের প্রত্যেকটি আউটসোর্সিং, ডেইলি বেসিক এবং প্রকল্প ভিত্তিক যারা আছে, তাদের প্রত্যেকের কাছে আমার বার্তাগুলো পৌঁছাবে। তাই প্রত্যাশা করব আপনারা সবাই লাইভটিকে শেয়ার করে দিবেন। লাইভের সাউন্ড ক্লিয়ার, ধন্যবাদ। ভালোবাসা দেওয়া রইল, আপনার প্রতিও ভালোবাসা দেওয়া রইল। তো আমি শুরু করছি। প্রথমে যে ইস্যু নিয়ে কথা বলতে চাই, আপনারা জানেন যে আজকে 21 তারিখ, দুপুর 2টায় মাননীয় প্রধান উপদেষ্টার কাছে নবম পে স্কেল বাস্তবায়ন যে কমিটিটি আছে, সেই কমিটিটি তাদের সর্বশেষ এবং চূড়ান্ত প্রতিবেদন সেটি আসলে জমা প্রদান করেছেন। আমাকে অসংখ্য মানুষ ফোন কল দিয়ে এবং মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ সহ বিভিন্ন মাধ্যমে আসলে জানার চেষ্টা করছেন, প্রশ্ন করছেন যে আমরা যারা আউটসোর্সিং, ডেইলি বেসিক এবং প্রকল্প ভিত্তিক যারা আছি, তারা আসলে এই পে স্কেলের আওতায় থাকবো কি থাকবো না। আমি আলোচনা করতে চাই এবং আপনাদের কে বলতে চাই, আপনারা যখন বিভিন্নভাবে আসলে চেষ্টা করেন আমার সাথে যোগাযোগ করার জন্য, এবং আমিও চেষ্টা করি সেই সম্পর্কে আপনাদেরকে একটা সঠিক ধারণা দেওয়ার জন্য। আপনারা যখন আমার সাথে যোগাযোগ করেছেন, আপনারা জানেন এর আগে থেকে, অর্থাৎ এই পে স্কেলের আন্দোলন যেদিন থেকে শুরু হয়েছে সেদিন থেকে কিন্তু বাংলাদেশ আউটসোর্সিং কর্মচারী ঐক্য পরিষদ, আমি নিজে এবং ঐক্য পরিষদের অন্যান্য নেতৃবৃন্দ, পাশাপাশি আরও অনেক ভাই বোনেরা, তারা কিন্তু এই পে স্কেলের আন্দোলন সংগ্রামের সাথে সম্পৃক্ত ছিলাম। প্রত্যক্ষ এবং পরোক্ষ দুইভাবে আমরা এই পে স্কেলের আন্দোলনের সাথে সম্পৃক্ত ছিলাম। আমরা পে স্কেল বাস্তবায়ন যে কমিটি, পে স্কেলের যে সুপারিশ যে কমিটি করেছি, আমরা সেই কমিটির সাথে কিন্তু বারবার দেখা করেছি। পাশাপাশি বিভিন্ন শ্রমিক সংগঠন যারা বিভিন্ন সময় পে স্কেল যে কমিটি আছে, সেই পে যে কমিশন আছে, তাদের সাথে যে যোগাযোগ করেছে, তাদের সাথে আমরা অসংখ্যবার বসেছি এবং তাদের মাধ্যমেও আমরা আমাদের যে দাবি, আমরা যেন পে স্কেলের আওতায় থাকতে পারি, তারাও তাদের জায়গা থেকে যেন আমাদের পক্ষে সুপারিশ করেন, আমরা সেই বিষয়গুলো কিন্তু তাদের কাছে আমরা অ্যাপিল করেছি, বারবার আবেদন করেছি। আপনারা দেখবেন সর্বশেষ দুটি বৃহৎ সংগঠন, দুটি সরকারি সংগঠন, তারা কিন্তু এই পে স্কেল যেন হয়, পে স্কেলের দাবিতে কিন্তু তারা দুর্বার আন্দোলন করেছে। আপনারা জানেন, আপনারা দেখেছেন যে সেই দুটি পে স্কেলের আন্দোলন, আচ্ছা আমাদের 2500 আসতে দেখি, লাগলে পরে আবার নিমনে, আমি তো সরে যাইতেছি না। আচ্ছা আমি আপনাকে ফোন দিচ্ছি। তো আপনারা জানেন প্রিয় সহকর্মী, সহযোদ্ধা, আমরা দুটি আন্দোলন সংগ্রামে কিন্তু আমরা সক্রিয় ছিলাম এবং আপনারা জানেন বিশাল বিশাল দুটি মিছিল নিয়ে আমরা কিন্তু দুটি প্রোগ্রামে আসলে অংশগ্রহণ করেছি। পরবর্তীতে আপনারা দেখেছেন যে সকল বক্তা বক্তব্য দিয়েছেন, যে সকল শ্রমিক সংগঠন, যে সকল সরকারি কর্মচারী সংগঠন তারা কথা বলেছে, সবাই কিন্তু এক বাক্যে বলেছে যে আউটসোর্সিংয়ে যারা আমরা আছি, যারা এই বাংলাদেশের উন্নতিতে, বাংলাদেশের সমৃদ্ধিতে আমরা কাজ করছি, যারা দিনরাত পরিশ্রম করছি, যাদের ত্যাগ ঘাম শ্রমের বিনিময়ে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, তাদের আমাদের চাকরিতে নিশ্চয়তা নাই, আমাদের চাকরির নিশ্চয়তার দাবি কিন্তু তারা জানিয়েছে। পাশাপাশি এই প্রথা থেকে বিলুপ্ত করে
আমাদেরকে রাজস্বকরণ করার দাবি কিন্তু তাদের প্ল্যাটফর্ম থেকে তারা জানিয়েছে। পাশাপাশি এটাও বলেছে যে এই যে পে স্কেল যেটা দেওয়া হবে, যদি দেওয়া হয় তাহলে যেন আমরা যারা আউটসোর্সিং আছি তারাও যেন এই পে স্কেলের আওতায় আমরা আসতে পারি। প্রিয় সহকর্মী ও সহযোদ্ধা, আপনারা জানেন সেই সকল প্ল্যাটফর্ম থেকে, সে সকল সভা সমাবেশ থেকে আমারও সৌভাগ্য হয়েছে বক্তব্য দেওয়ার, এবং আমিও কিন্তু বারবার আমার বক্তব্যে বলেছি যে দ্রুত পে স্কেল বাস্তবায়ন চাই এবং অবশ্যই আমাদের আউটসোর্সিং সেখানে সম্পৃক্ত থাকতে হবে। অতএব আউটসোর্সিং কর্মচারীরা যদি এই পে স্কেলের আওতায় থাকে তাহলে অবশ্যই আমরা সেটার জন্য সন্তুষ্ট অর্জন আদায় করব এবং আমরা এই অন্তর্বর্তী সরকারকে আসলে ধন্যবাদ জানাবো। দেখে থাকবেন যে আজকে সকালে আমি একটি ফেসবুক স্ট্যাটাস দিয়েছি এবং পরিষ্কারভাবেই বলেছি যে যদি এই সরকার বা এই কমিশন বা এই কমিটি যদি আউটসোর্সিং কর্মচারীদেরকে বাদ রেখে যদি প্রজ্ঞাপন জারি করে যেখানে আমরা আউটসোর্সিং কর্মচারীরা তার অন্তর্ভুক্ত না থাকি, অর্থাৎ পে স্কেলের অন্তর্ভুক্ত না থাকি, তাহলে কিন্তু আমি পরিষ্কার বলেছি যে অগ্রিম আন্দোলনের ঘোষণা আমি দিয়ে রাখলাম এবং সবাইকে, আপনারা যারা আছেন সবাইকে কিন্তু আন্দোলনের জন্য আমি প্রস্তুতি নেওয়ার জন্য আহ্বান জানিয়েছি। আজকে লাইভে আসার মূলত এটিই বড় কারণ যে আমরা মনে করছি এটা আমাদের ন্যায্য দাবি, যৌক্তিক দাবি। সর্বশেষ 2015 সালে যখন পে স্কেল ঘোষণা হয় তখন কিন্তু আমরা দেখেছি যে 15 দিন পরে আরেকটি প্রজ্ঞাপন হয়েছিল, আলাদা প্রজ্ঞাপন। সেই প্রজ্ঞাপনে কিন্তু আমরা পে স্কেলটি পেয়েছিলাম এবং আমাদের উপরে পে স্কেলের সুযোগ সুবিধা যেটা ছিল সেটা আমরা পেয়েছি। এখন যখন আবারও নবম পে স্কেল হচ্ছে, আমরা প্রত্যাশা করছি যে এটি হয়তো স্বাভাবিক একটা প্রক্রিয়া হবে এবং স্বাভাবিক প্রক্রিয়ার কারণে হয়তো আমরা স্বাভাবিকভাবে এই পে স্কেলের অন্তর্ভুক্ত হব, এটা আমাদের প্রত্যাশা এবং এটাই হওয়া উচিত, এটাই যৌক্তিক। এরপরেও যদি আমরা দেখি কোনো কারণে এই কমিশন অথবা এই সরকার আমাদের বিশাল জনগোষ্ঠীকে এর অন্তর্ভুক্ত না রেখেই প্রজ্ঞাপন দেয়, আমি আর পরিষ্কার করে বলি, যদি আমরা আউটসোর্সিংয়ে যারা আছে, যারা বিভিন্ন রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানে আমরা কর্মরত এবং যারা রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানে কর্মরত থেকে এই দেশকে উন্নতির দিকে নিয়ে যাচ্ছি, এই দেশের সমৃদ্ধিতে আমরা সবসময় অবদান রাখছি এবং বিগত দিনেও আমরা পে স্কেলের অন্তর্ভুক্ত ছিলাম, পে স্কেলের সুবিধা পেয়েছি। এবারও যদি আমাদের কোনো অদৃশ্য শক্তি, অদৃশ্য কারণে যদি আমাদেরকে এই পে স্কেলের অন্তর্ভুক্ত না করা হয় তাহলে বাংলাদেশের সকল রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানে যারা আউটসোর্সিং আছেন, ডেইলি বেসিকে আছেন এবং প্রকল্প ভিত্তিক যারা আছেন তাদের সবাইকে আমি উদাত্ত আহ্বান জানাবো, আপনারা সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করে রাখবেন। আমরা এই পে স্কেল বাস্তবায়ন যেন আমাদের জন্য হয়, আমরা যেন পে স্কেলে অন্তর্ভুক্ত হই, এটির জন্য আমরা প্রয়োজন হলে আমরা আন্দোলন সংগ্রাম আমাদেরকে করতে হবে। পরিষ্কার কথা যে পে স্কেল যদি আমাদেরকে না দেওয়া হয়, আপনারা জানেন আউটসোর্সিং আন্দোলন সংগ্রামের জন্য আমি একবার জেল খেটেছি, প্রয়োজনে পে স্কেল আন্দোলনের জন্য, আউটসোর্সিং কর্মচারীদের জন্য পে স্কেল বাস্তবায়ন করানোর জন্য প্রয়োজন আরেকবার জেল খাটব। তবুও এই পে স্কেলের যে সুবিধা, এই পে স্কেল সুবিধা আমরা প্রত্যেকটি আউটসোর্সিং কর্মচারীর দোরগোড়ায় আমরা সেটা পৌঁছে দিতে চাই। কারণ হচ্ছে আমরা একটা জিনিস মনে রাখবেন, যখন পে স্কেলটা দিবে তখন স্থায়ী কর্মকর্তা কর্মচারী যারা আছে তারা যখন বিশাল পরিমাপের টাকা তারা পাবেন, তখন ঘটনাটা কি ঘটবে যে আমরা একই রিক্সায় উঠি, তখন দেখবেন অটোমেটিক্যালি সেই রিক্সা ভাড়াটা এখন যেটা 50 টাকা আছে তখন সেটা 300 টাকা হয়ে যাবে বা 150 টাকা 200 টাকা হয়ে যাবে। একজন যারা পে স্কেল ভোগী তারা কিন্তু উঠতে পারবেন, আমরা যারা এখন যেটাকে বেতন পাচ্ছি আমরা কিন্তু সেই রিক্সায় উঠতে পারবো না। পাশাপাশি চালের দাম থেকে শুরু করে দ্রব্যমূল্যের দাম থেকে সকল কিছুই কিন্তু বেড়ে যাবে, মূল্যস্ফীতি ঘটবে। মূল্যস্ফীতি ঘটবে বটে, কিন্তু সেই মূল্যস্ফীতির দাগ কিন্তু যারা পে স্কেল ভোগী থাকবে তাদের শরীরে লাগবে না, কারণ সরকার তাদেরকে পে স্কেল দিবে, তাদের বেতন দ্বিগুণ করে দিবে। কারণ আমাদের বেতন যদি না বাড়ে তাহলে কিন্তু আমরা সেই মূল্যস্ফীতির জাতাকলে পড়ে আমরা কিন্তু একদম শেষ হয়ে যাব। সেই জায়গা থেকে আমাদের দেয়ালে পিঠ ঠেকে যাবে এবং দেয়ালে পিঠ ঠেকে গেলে কিন্তু আমাদের পে স্কেল আদায় ছাড়া আর কোনো বিকল্প অপশন থাকবে না। অতএব আমার লাইফটি বিভিন্ন গোয়েন্দা সংস্থার ভাইয়েরা দেখে থাকেন, সরকারের বিভিন্ন নীতি নির্ধারক যারা, তাদের কাছে আমার কথাগুলো পৌঁছায়। আমি বিনয়ের সহিত অনুরোধ করব সারা বাংলাদেশের সকল রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানে আমাদের অবদানকে মনে রেখে বিগত দিনে আমাদের উপর যেহেতু পে স্কেলের সুযোগ সুবিধাটি ছিল সেইটাকে মাথায় রেখে এই পে স্কেলও যেন আমাদের উপরে প্রয়োগ হয়, এই পে স্কেলের আওতায় যেন আমরাও থাকি, এই বিষয়টি আপনারা অবশ্যই বিবেচনায় রাখবেন এবং অবশ্যই পরিষ্কার করে আপনারা আমাদের জন্য প্রজ্ঞাপন জারি করবেন।
এইটি হচ্ছে আমাদের প্রত্যাশা। পাশাপাশি যারা আপনারা এতক্ষণ লাইভে আছেন, আমি আগেই বলেছি লাইভটিকে শেয়ার করে দিবেন। সারা বাংলাদেশের মানুষের জানা উচিত যে পে স্কেল হচ্ছে, সেই পে স্কেল যদি আমাদের কথা না থাকে তাহলে আমরা কিন্তু আন্দোলন সংগ্রামের মাধ্যমে পে স্কেল বাস্তবায়ন বা পে স্কেল আদায় করতে হবে। সেই বিষয়টি সকলের আসলে জানা উচিত। দ্বিতীয় হচ্ছে যে এটি যেহেতু আউটসোর্সিং গ্রুপ, আমি যেহেতু সারা বাংলাদেশের আউটসোর্সিং কর্মচারী ঐক্য পরিষদের সভাপতির দায়িত্ব পালন করছি, আপনারা যেহেতু আমাকে বিশ্বাস করেছেন, আমার উপরে ভরসা রেখেছেন এবং আমার কথাগুলো আপনারা খুব ভালোভাবে শোনেন, আমি জানি। আপনাদেরকে তো আমি আগেও বলেছি যে জানুয়ারি এবং ফেব্রুয়ারি এই দুটি মাস আউটসোর্সিং কর্মচারী আমরা যারা আছি তাদের জন্য মহাবিপদ সংকেত। কেন বলেছি আমি? ইতিমধ্যে আপনারা দেখেছেন যে 25-এর নীতিমালা বাস্তবায়ন করার জন্য ম্যাক্সিমাম প্রতিষ্ঠানে কিন্তু নতুন টেন্ডারিং প্রক্রিয়া শুরু হয়েছে। আমি আবারও বলছি, 25-এর নীতিমালা পুরোপুরি বাস্তবায়নের জন্য বাংলাদেশের প্রত্যেকটি রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানে কিন্তু এই নতুন টেন্ডারিং যে প্রক্রিয়া সেগুলি কিন্তু শুরু হবে। ইতিমধ্যে অনেক প্রতিষ্ঠানে শুরু হয়েছে এবং অতি সম্প্রতি বিভিন্ন প্রতিষ্ঠানে কিন্তু শুরু হবে। তো আমরা ইতিমধ্যেই নভেম্বর মাসের 20 তারিখে আমরা কিন্তু গত নভেম্বর মাসের 20 তারিখে আমরা কিন্তু সরকারের পক্ষ থেকে একটি চিঠি পেয়েছি, যে চিঠিতে বলা আছে যে সরকার বা যেটা লিখেছে যে কোনো প্রতিষ্ঠান চাইলেই অথবা ঠিকাদারি প্রতিষ্ঠান চাইলেই আমাদের আসলে পরিবর্তন করতে পারবে না। তো সেইটা আমাদের জন্য যেন খুব বেশি ইফেক্টিভ হয়, আমাদের জন্য যেন পরিষ্কার এর সুবিধা আমরা পাই, সেটির জন্য আমাদের নিজেদের সচেতন হতে হবে। এবং আমার অধিকার সেই চিঠিটি যেন প্রতিষ্ঠান এবং ঠিকাদারি প্রতিষ্ঠান দুটি পক্ষই যেন পুরোপুরি আমলে নেয়, সেইটির জন্য কিন্তু আমরা ইতিমধ্যেই গত সপ্তাহের আগের সপ্তাহে আমরা মন্ত্রণালয়ে গিয়েছি এবং অর্থ মন্ত্রণালয়কে দিয়ে আমরা কিন্তু সেই চিঠিটি অর্থ মন্ত্রণালয়ের যে ওয়েবসাইট আছে, অর্থ মন্ত্রণালয়ের ওয়েবসাইটে কিন্তু আমরা ইতিমধ্যেই সংযুক্ত করেছি। আপনারা দেখবেন যে কোনো প্রতিষ্ঠানের উপর কথা বলবেন তখন অর্থ মন্ত্রণালয়ের যে চিঠিটি অর্থ মন্ত্রণালয়ের ওয়েবসাইটে আছে সেটি আপনারা সেই প্রতিষ্ঠান প্রধান বা ঠিকাদারি প্রতিষ্ঠান যারা আছে তাদেরকে আপনারা অবহিত করবেন। এরপরে যদি সেই চিঠিকে তারা আমলে না নেয়, গুরুত্ব না দেয়, সেই চিঠির নির্দেশনা যদি তারা না মেনে যদি আপনাদেরকে বিনা কারণে চাকরিচ্যুত করে, তাহলে কিন্তু বাংলাদেশ আউটসোর্সিং কর্মচারী ঐক্য পরিষদের কেন্দ্রীয় কার্যালয় বিজয় সরণি র্যাঙ্ক ভবনের মোড়ে আপনারা সেখানে আসবেন। আমাদের অফিস কিন্তু সার্বক্ষণিক খোলা থাকে। আমরা আপনাদের পাশে দাঁড়িয়ে আপনাদের অধিকার, আপনার চাকরির জন্য নিশ্চয়তা থাকে, এই বিষয়টি নিয়ে আমরা সর্বাত্মকভাবে কাজ করব। আপনারা দেখেছেন এই সপ্তাহে আমরা ঠাকুরগাঁও ভিজিট করেছি, নীলফামারী ভিজিট করেছি, আমরা নওগাঁ সহ আমরা রাজশাহীতে গিয়েছি। আমরা সেখানে যে প্রতিষ্ঠানের কথা বলেছি আমরা পরিষ্কার করে বলেছি এই আদেশ যদি আপনারা অমান্য করেন তাহলে আমরা প্রয়োজন অনুযায়ী আদেশ অমান্য করার কারণে আপনাদের বিরুদ্ধে আমরা মামলা করতে বাধ্য হব। তো আমরা যে কোনোভাবেই আমরা প্রত্যেকটি কর্মচারীর জন্য আমরা কাজ করতে চাই, আপনাদের পাশে থাকতে চাই। ইতিমধ্যেই প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের আওতাধীন বিভিন্ন প্রতিষ্ঠানে আমাদের অন্তরের নেতৃত্বে যে সকল ভাই বোনেরা আফসার আন্দোলন সংগ্রামে ছিলেন, আমরা তাদের জন্য কাজ শুরু করেছি এবং আমরা প্রত্যাশা করতে পারি যে দ্রুত সময়ের মধ্যে তাদের 145 জন আছে তাদের প্রশাসনিক অনুমোদন সেটা একদম শেষ প্রান্তে, আশা করছি তাদের অনুমোদন পেয়ে যাবে এবং তারা এর যে চাকরির যে অনিশ্চয়তা সেগুলো আসলে দূর হবে। পাশাপাশি বিভিন্ন প্রতিষ্ঠান যারা ইতিমধ্যেই আপনারা জানেন, যারা অনৈতিক অর্থ লেনদেনের জন্য বা অনৈতিকভাবে কোটিপতি হওয়ার জন্য যারা অগ্রিম চিন্তা করে বসে থাকেন, ঠিকাদার আতাত করে টেন্ডারিং প্রক্রিয়া করেন, তাদের প্রতি আমাদের হুঁশিয়ারি হচ্ছে যে আপনারা যত বড় শক্তিশালী হন না কেন, আপনারা যদি এহেন খারাপ কাজে লিপ্ত হন বা এরকম যদি আপনারা দুরভিসন্ধিমূলক কর্মকাণ্ড করার পায়তারা করেন, তাহলে কিন্তু বাংলাদেশ আউটসোর্সিং কর্মচারী ঐক্য পরিষদ ইতিমধ্যে 100 জনের একটি স্ট্রাইকিং ফোর্স, অর্থাৎ আমরা যে কোনো সময় যে কোনো জায়গায় আমরা যাব এবং সকল অন্যায় অনিয়মের বিরুদ্ধে আমরা রুখে দাঁড়াবো, এরকম পরিকল্পনা আমাদের আছে এবং আমরা 100 জনের একটি তালিকা আমরা করছি। এই 100 জন মিলে আমরা সব জায়গায় আসলে মুভ করব। অতএব আপনারা যত শক্তিশালী হন না কেন, আপনারা কোনোভাবেই এই যে 20/11/2025 তারিখের যে অর্থ মন্ত্রণালয় কর্তৃক জারিকৃত পত্র, সেই পত্রের বাইরে গিয়ে আপনারা কোনো রকম অনৈতিক সিদ্ধান্ত নেওয়ার পায়তারা করবেন না। পাশাপাশি বিভিন্ন প্রতিষ্ঠান প্রধান বা বিভিন্ন প্রতিষ্ঠানের নীতি নির্ধারকরা তাদের প্রতি আমাদের কঠোর বার্তা হচ্ছে যে আপনারাও ভুল করে এই চিঠির বাইরে গিয়ে নিজেদের মতো করে সিদ্ধান্ত নিয়ে আমাদের পুরাতন অভিজ্ঞতা সম্পন্ন কর্মচারীকে বাদ দেওয়ার বিন্দুমাত্র চেষ্টা করবেন না। যদি করেন তাহলে আমরা আপনাদের বিরুদ্ধে মামলা সহ সাংগঠনিক আন্দোলন সংগ্রামের মাধ্যমে আমরা আপনাদের মুখ সম্মোচন করবো এবং আমরা আপনাদের বিপক্ষে কিন্তু অবস্থান নিতে আমরা বাধ্য হব।
পাশাপাশি গোয়েন্দা সংস্থার যে সকল ভাইয়েরা এই মুহূর্তে আমার কথাগুলো শুনছেন এবং পরবর্তীতে গোয়েন্দা সংস্থার এনএসআই এর ভাইয়েরা, ডিজিএফ এর ভাইয়েরা, পুলিশের ভাইয়েরা, র্যাবের ভাইয়েরা, বিভিন্ন গোয়েন্দা সংস্থার ভাইয়েরা আমার কথাগুলো কিন্তু শোনেন। তো আমি বলবো যে যদি আপনারা আমার কথাগুলো শোনেন বা আমার কথাগুলো আপনাদের কাছে পৌঁছায়, আপনাদের প্রতি বিনয়ের সাথে অনুরোধ থাকবে যে এই যে 20/11/2025 তারিখে যে চিঠিটি আমরা পেয়েছি, যে চিঠিটিতে সরকার নির্দেশনা দিয়েছে, সেই নির্দেশনাগুলো কোন কোন প্রতিষ্ঠান ভায়োলেট করছে সেই বিষয়গুলো আপনারা একটু তদন্ত করে দেখবেন। যদি তারা এগুলো করার চেষ্টা করে তাহলে আপনারা ঊর্ধ্বতন মহলে আপনারা এই মেসেজগুলো পৌঁছাবেন এবং আপনারা আপনাদের জায়গা থেকে তাদের বিরুদ্ধে আপনার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন বলে আমরা প্রত্যাশা করছি। তো এতক্ষণ যারা লাইভে যুক্ত ছিলেন, আপনাদেরকে বলতে চাই দুটি বিষয় নিয়ে আলোচনা। একটা হচ্ছে যে পে স্কেল এবং দ্বিতীয়টি হচ্ছে যে অতি সম্প্রতি আমাদের আউটসোর্সিং কর্মচারীদের জন্য টেন্ডারিং প্রক্রিয়া। তো পে স্কেলের কথা আমি বলেছি, যদি আমাদের জন্য পে স্কেল আমাদের উপরে না বর্তায় তাহলে কিন্তু আমাদের আন্দোলন সংগ্রামের মাধ্যমে পে স্কেল আমাদের আদায় করতে হবে। এই ব্যাপারে আপনারা সজাগ থাকবেন এবং প্রস্তুতি নিয়ে রাখবেন। পাশাপাশি আমাদের যদি টেন্ডারিং প্রক্রিয়া যেহেতু চলমান আছে, যদি আমাদের অর্থ মন্ত্রণালয়ের যে নির্দেশনা সেটি যদি ভায়োলেট করে আমাদের উপরে আগের মতো চাকরিচ্যুতের খড়গ নেমে আসে তাহলে কিন্তু আমাদেরকে এর প্রতিবাদ স্বরূপ আন্দোলন সংগ্রাম করা লাগতে পারে। আপনারা দুটি বিষয়ের প্রতি সদা দৃষ্টি রাখবেন। এর বাইরে গিয়ে আমাদের যে সকল প্রতিষ্ঠানে বেতন বাকি আছে সেগুলো আমরা কাজ করছি। যাদের চাকরিচ্যুত হয়েছে বিনা কারণে তাদের চাকরিতে পুনর্বহালের যে প্রক্রিয়া সেগুলো আমরা কমিটির সাথে প্যারালালি কাজ করছি। এগুলো আমাদের রুটিন ওয়ার্ক এবং আমরা প্রতিদিনই কোনো না কোনো ভাবে কমিটির সাথে যোগাযোগ করছি এবং কোনো না কোনোভাবে আমরা চেষ্টা করছি যেন এই সকল সমস্যার আসলে সমাধান আমরা দ্রুত সময়ের মধ্যে করতে পারি। তো আপনারা যারা বাংলাদেশের যে প্রান্ত থেকে আমাদের কথাগুলো শোনেন, আপনাদের প্রতি আমাদের বিনয়ের সাথে অনুরোধ থাকবে আমাদের কথাগুলো সব জায়গায় যেন পৌঁছায়। এই জন্য আমাদের কথাগুলো সকলের কাছে পৌঁছে দেওয়ার জন্য আপনারা লাইভটিকে শেয়ার করে দিবেন এবং আমাদের পাশে থাকবেন, আমাদের শক্তি হয়ে পাশে দাঁড়াবেন। আপনাদের শক্তি, আমাদের শক্তি, সকল শক্তিকে একত্রিত করে আমরা আমাদের ন্যায্য অধিকার আদায় করতে চাই, মানুষের পাশে থেকে লড়ে যেতে চাই। এই প্রত্যাশা ব্যক্ত করে আমি আমার আজকের লাইভটি শেষ করছি। ইনশাআল্লাহ পরবর্তীতে আবারও কথা হবে কোনো গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে। সেই পর্যন্ত আপনারা ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমি আপনার জন্য দোয়া করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।